যেরকমটা আমরা আগের এপিসোডে দেখেছিলাম, নিনচেন অলরেডি ওই প্রিন্সের ওয়াইফের মুখ থেকে সবকিছু বাইরে বের করে ফেলে, মানে যত গোপন কথা আছে। তারপরে নিনচেন যখন এখান থেকে চলে যায়, তারপরে যে ওয়াইফ আছে ওই প্রিন্সেস, সে সবকিছু চিঠির মাধ্যমে ওই প্রিন্সেসকেও বলে দেয়, মানে জাও ওয়ানিয়ারকে। এখানে আমরা এটাও জানতে পারি জাও ওয়ানিয়ার মানে এখনকার যে বর্তমান প্রিন্সেস আছে তাকে জাও স্টেটের যে এম্পায়ার ছিল সে আসলে দত্তক নিয়েছিল। অন্যদিকে রং স্টেটের যে প্রিন্স ছিল তার সাথে জাও ওয়ানিয়ারের বিয়ে হওয়ার কথা ছিল, যেখান থেকে জাও ওয়ানিয়ার একদম না করে দিয়েছিল, যেটা জানার পর যে কারণে জাও স্টেটের উপর রং স্টেট প্রেশার তৈরি করতে শুরু করে দেয়, যেটা দেখে এম্পায়ার ওয়ানিয়ারকে এখান থেকে অনেক দূরে পাঠিয়ে দেয়। কিন্তু এতদিন পরে প্রিন্সেসের মার মৃত্যুর কারণে এখানে আবারও তার ফিরে আসতে হয়। আজকের এপিসোডের শুরুতে আমাদেরকে আবারও ওই প্রিন্সকে দেখানো হয় যে অনেক দ্রুততার সাথে তার ঘুম থেকে উঠে এরকমটা মনে হচ্ছে যে সে কোনো দুঃস্বপ্ন দেখেছে। তখনই তার মনে পড়ে কালকে রাত্রে আসলে কি হয়েছিল। কালকে রাত্রে যখন রেড বার্ডের দিকে সে তাকিয়েছিল তখন মনে হয়েছিল রেড বার্ড তার উপর অ্যাটাক করবে, কিন্তু সঠিক সময়ে নিংচেন এসে তাকে বাঁচিয়ে নেয়, যে কারণে প্রিন্স নিংচেনকে ধন্যবাদ জানায়। তখন নিংচেন তাকে জিজ্ঞেস করে, আপনাদের যে স্টেট আছে এখানে ভিতরে অনেক বেশি মাস্টার আর অনেক বেশি মিস্ট্রি লুকানো আছে, আপনি কি এটা বলতে পারেন? এটা শুনে ওই প্রিন্স বলে, আমরা যা কিছু করেছি সবকিছু আমাদের নিজ ইচ্ছে করে নেই, 20 দিন আগে যা ঘটেছে সবকিছুই আমাদের অনিচ্ছাকৃত আর বাধ্যই করতে হয়েছে, আর এছাড়া আমাদের কাছে অন্য কোনো উপায়ও ছিল না। এটা বলে সে 20 দিন আগের ঘটনা বলতে শুরু করে দেয়। সে বলতে শুরু করে দেয়, অনেক বছর পর আমাদের কাছে এরকম একটা সুযোগ আসছিল, যে সুযোগের মাধ্যমে আমরা জিন কিংডম আর রং কিংডমের সাথে আমাদের যে সম্পর্ক আছে ওটা ভালো করতে পারতাম, কিন্তু আমাদের কিং এর কারণে এসব কোনো কিছুই পসিবল হয়ে ওঠেনি। কারণ ছিল জাও ওয়ানিয়ার, সে রাজি ছিল না রং স্টেটের প্রিন্সের সাথে বিয়ে বসতে, যে কারণে রং স্টেট আর জাও স্টেটের মধ্যে সম্পর্ক আবারও খারাপ হয়ে যায়। অন্যদিকে প্রিন্স তার মেয়েকে অন্যখানে দূরে কোথাও পাঠিয়ে দেয়, মানে প্রিন্স যে ছিল সে তার মেয়ের সঙ্গই দেয় আপাতত। এটা শুনে নিনচেন বলে, আচ্ছা তুমি বলতে চাইতেছো এই সব কিছু মিস ওয়াংকিয়ানারের যে বিয়ে আছে ওই সব বিয়ে রিলেটেডই? তাহলে এখন পরে বলো কি হয়েছিল। এটা শুনে সে আবারও বলতে শুরু করে দেয়, পরবর্তীতে জিন ক্লাইনের লোকেরা ইবেল পাওয়ার ইউজ করে এই সেক্টরের উপর অ্যাটাক করে দেয়। তারপর থেকে এই জাও স্টেটের মধ্যে ইবেল পাওয়ারের উৎপাদ অনেক বেশি বেড়ে গেছে। এটা শুনে তো নিনচেন অনেক বেশি শক হয়ে যায় আর বলে, তোমরা তোমাদের ফ্যামিলি ম্যাটারের মধ্যে ইবেল পাওয়ার কিভাবে ইউজ করতে পারো? তারপর প্রিন্স আবারও বলতে শুরু করে দেয়, এই সব কিছু প্ল্যান আরো 1 মাস আগে থেকে শুরু হয়ে গেছিল। তার উপর তাদেরকে গড রিয়ালাম থেকে অর্ডার দেওয়া হয়েছিল, এর উপর অন্যান্য যে স্টেট ছিল তারাও প্রেশার তৈরি করতেছিল তার উপর, যে কারণে তারাও রাজি হয়ে যায় জিন ক্লাইনের সাথে মিলে তাদের যে এম্পায়ার আছে তাকে মেরে ফেলার। এটা শুনে নিনচেন বলে, আচ্ছা তোমরা এটা কিভাবে করেছো? এটা শুনে ওই প্রিন্স বলে, আসলে আমরা যেভাবে করেছি, তারা আসার সময় এখানে মানে যে রাত্রে এই ঘটনা ঘটেছিল তারা সেই রাত্রে একটা গাড়ির মধ্যে করে একটা পাপেট নিয়ে আসছিল, যার সাথে একটা মাস্টারও ছিল। আর ওই মাস্টারকে জিন স্টেটের সবাই অনেক বেশি সম্মান করতো। তার উপর ওই মাস্টার ওই পাপেটটাকে গড বলে আখ্যায়িত করতেছিল। তার পরবর্তীতে তারা অনেক বেশি স্পেল কাস্ট করে ওই পাপেটটাকে জীবিত করে, আর ওই পাপেটটা পরবর্তীতে কিংকে মেরে ফেলে। এটা শুনে তারপর নিংচেন বলে, আচ্ছা আমি শুনেছি আপনি নাকি পেট্রোলিয়ামে যেতে চলেছেন, তাহলে আপনি আমাকে কেন নিয়ে যাচ্ছেন না? সেখানে আমি আপনাকে প্রোটেক্টও করতে পারবো। এটা শুনে ওই প্রিন্সও রাজি হয়ে যায়। তারপরে সিমা আমাদেরকে দেখানো হয় তারা অলরেডি পেট্রোলিয়ামের জন্য বের হয়ে গিয়েছিল, তাদের সাথে এখন জিঙ্গারও ছিল। তখনই ওই প্রিন্স নিনচেনকে বলে, আমাদের সামনে যে হলটা আছে ওইটা হলো আমাদের জাও স্টেটের একটা সিক্রেট লাইব্রেরি, যেটার ভিতরে তাদের অনেক আগের ইতিহাস পর্যন্ত সংরক্ষণ করা আছে। এই লাইব্রেরি থেকে সবকিছু জানা যাবে জাও স্টেটের সম্পর্কে, অনেক আগের ঘটনা পর্যন্ত এখানে সংরক্ষণ আছে। এটা শুনে নিনচেন ভাবতে থাকে হয়তোবা তার মনে যে প্রশ্ন আছে সেগুলোর উত্তর এখানে সে পেতে পারে। এর মধ্যে ওই প্রিন্স আবার বলতে শুরু করে দেয়, এই যে জায়গাটা আছে এটা তারা আরো 100 বছর আগে ডিসকভার করে ফেলেছিল, কিন্তু তারপরও তারা এই জন্য এটার ভিতরে এখনো পর্যন্ত যায়নি, কারণ এটার ভিতরে এখনো পর্যন্ত এরকম কিছু ইভিল এনার্জি আছে যেটা অনেক বেশি ভয়ঙ্কর। তারপরে প্রিন্স তাদেরকে নিয়ে একটা লেকের উপরে চলে যায়, যেখানে সে বলে, আমাদের কান্ট্রি অনেক বেশি সুন্দর, কিন্তু তারপরও এই কান্ট্রিটা আস্তে আস্তে মরতে চলেছে আর এটা আস্তে আস্তে খালি হতে শুরু করে দিয়েছে। তখন নিনচেন হু জু চিয়ানের সম্পর্কে জিজ্ঞেস করে। এটা শুনে সে প্রিন্স আবারও বলতে শুরু করে দেয়, সে একজন হুইচ টুইটার বা স্পেল কাস্টার, তার যদি এখন কিছু হয়ে যায় তাহলে তাদের এই কান্ট্রিকে কেউ আর বাঁচাতে পারবে না। তখনই শাও এই পিছন থেকে এসে বলে, আচ্ছা একজন মানুষের লাইফের উপর এই স্টেটের জীবন মরণ কিভাবে নির্ধারণ করতে পারেন আপনারা?
এটা শুনে নিংচেন তাকে চুপ করে দেয়। তারপরে ওই প্রিন্স আবার বলতে শুরু করতে, কিছুদিন আগে এখানে একটা রেড বার্ডও এপিয়ার হয়েছিল, যে কোনো কিছু না ভেবে এই স্টেটের উপর অ্যাটাক করে দিয়েছিল। এটা দেখে বিজার্ডও অনেক বেশি শক্ট হয়ে যায়, সেও এটাকে আটকানোর চেষ্টা করে। অন্যদিকে ওই যে রেড বার্ড ছিল ওইটারও কোনো মাস্টার ছিল না এখানে। অন্যদিকে এই বার্ডের সাথে ফাইট করার সময় মাস্টার বিজার্ডও অনেক বেশি ঘায়াল হয়ে যায়, যে কারণে সে এখন ইনজার্ড অনেক বেশি। তখনই সেখানে একজন স্টাফ আসে আর সে ওই প্রিন্সকে বলে জেনারেল সং চলে আসছে। তখনই নিংচেনও তার কাছে আসে আর বলে, আমি আমার বোনের সাথে এই পুরো জায়গা পেট্রোলিং করতে চাই। তখনই ওই প্রিন্স নিংচেনকে বলে কালকে রাত্রে আসলে কি হয়েছিল। এটা শুনে শাওই কিছু বলে যাবে, ঠিক সে টাইমে নিংচেন তাকে চুপ করে দেয় আর বলে, কালকে রাত্রে বিশেষ কোনো কিছু হয় না, আমরা শুধুমাত্র একটা ইভিল স্পিরিট পেয়েছিলাম যেটাকে আমরা পিউরিফাই করতেছিলাম। এটা বলেই তারা সামনে কিছুটা এগিয়ে যায়, কিন্তু প্রিন্স তাদের উপর সন্দেহ করতে থাকে। তখনই শাওই নিংচেনকে বলে আসলে তারা তাদের যে কিং ছিল তাকে অনেক বেশি ভয় পায়। এটা শুনে নিংচেন বলে, তোমার এত কিছু চিন্তা করার কোনো দরকার নেই, তুমি যদি ঠিকঠাক মতে প্র্যাকটিস করতে থাকো তাহলে তুমিও তার সমান পাওয়ারফুল হতে পারো। এটা শুনে শাওই বলে, আচ্ছা তাই নাকি, আচ্ছা ব্রাদার তুমি বলো তো তোমার যে ইনার স্পিরিট আছে ওইটা আসলে কি। এটা শুনে নিংচেনের আবারও তার পাস্টের কথা মনে পড়ে যায়, যেখানে তারই মাস্টার তাকে মেরে ফেলেছিল। তখনই সে এত বেশি ভাবনায় ডুবে যায় যে সে কিছু বলতেছিল না। এটা দেখে শাওই তাকে জাগানোর চেষ্টা করতে থাকে। তখন নিংচেন বলে, আসলে আমার ভিতরে কোনো ইনার স্পিরিটই নেই। এটা শুনে তো শাওই অনেক বেশি শক পেয়ে যায় আর বলে, ইনার স্পিরিট নেই, ইনার স্পিরিট তো তোমার স্পিরিচুয়াল এনার্জির সাথে কানেক্টেড থাকে, যদি ইনার স্পিরিট না থাকে তাহলে তোমার যে স্পিরিচুয়াল এনার্জি আছে ওইটা অনেক বেশি ব্রোকেন হয়ে যাবে আর ওইটা আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তার পরবর্তীতে তুমি শুধুমাত্র নর্মাল মানুষ হিসাবেই থাকবে। আমার মনে হয় তোমার সাথে এটা কি সমস্যা হয়েছে ওইটা সম্পর্কে তোমার জানা উচিত তাড়াতাড়ি। তারপর সিম শিফটে আমাদেরকে ওই মাস্টারকে দেখানো হয়, যার পিছনে প্রিন্সেস ওয়ানিয়ারও ছিল, যে আসলে তার দিকে এগিয়ে আসতেছিল। তখনই ওই মাস্টার বলে, আমার মনে হয় এই জায়গাটা অনেক বেশি ভালো, আমাদের এখানে চা খাওয়া উচিত। এটা শুনে ওয়ানিয়ার বলে, আপনাকে সব কষ্ট করতে হবে না, আমি আপনার ট্রু ইন্টেনশন সম্পর্কে জানি, আর এমনি তো আমি এই যে সামনে কোর্ট আছে ওইটারও যে মিস্ট্রি আছে ওইটা সম্পর্কে আমি জানি, কারণ এটা চারিদিকে ছড়িয়ে আছে আমাদের স্টেটের। এটা শুনে ওই মাস্টার হাসতে শুরু করে দেয় আর বলে, তাহলে তুমি জেনে গেছো, আচ্ছা তুমি এটা যেন আন্ডারগ্রাউন্ডে আসলে কি আছে। এটা শুনে প্রিন্সেস ওয়ানিয়ার বলে, হ্যাঁ আমিও ওইটা জানি, আন্ডারগ্রাউন্ডে এমন একটা ক্রিয়েচার আছে, সে এতটা বেশি পাওয়ারফুল, যতটা বেশি পাওয়ারফুল ক্রিয়েচারের সাথে আমি আজ পর্যন্ত লড়াই করিনি বা আমি ফেস করিনি। এটা শুনে ওই মাস্টার বলে, আচ্ছা তাহলে তুমি এটা তো বোঝার কথা আমাদের যে স্টেট আছে ওইটা কত বেশি জরুরি সবার এক্সিস্টেন্টের জন্য। এটা শুনে ওয়ানিয়ারও বলে, হ্যাঁ এটাও আমি জানি, কিন্তু আপনারও এটা জেনে রাখা উচিত আমাদের যে স্টেট আছে এটা আসলে ইমমর্টালরা ডিসকভার করেছিল, ডেমনরা না। তারপর সিম শিফটের আমাদেরকে জাওই আর নিংচেনকে দেখানো হয়, যেখানে নিংচেন বলতেছিল এই যে সিটি আছে এটা এই স্টেটের মাঝখানে হওয়া উচিত ছিল, কিন্তু এরকমটা হয়নি, এটা কিছুটা সাইডে। এটা শুনে তখনই শাওই বলে, আচ্ছা এই কান্ট্রি যদি ইমমর্টালরা তৈরি না করে থাকে তাহলে এটা আসলে কে তৈরি করেছে। এটা শুনে তো নিমচেন অনেক বেশি শক পেয়ে যায় আর বলে, তুমি কিভাবে জানো এই স্টেটটা আসলে ইমমর্টালটা ক্রিয়েট করেনি। এটা শুনে শাওই বলে, আচ্ছা ব্রাদার তুমি কি এই কাহিনীটা শুনোনি, তাহলে না শুনে থাকলে আমি তোমাকে বলি। আজ থেকে 500 বছর আগে এখানে আসলে অনেক বেশি ইভেল পাওয়ারফুল আর ইভেল ক্রিয়েচার অ্যাপিয়ার হতে শুরু করে দেয় আর সবার উপর অ্যাটাক করতে শুরু করে দেয়। এই পৃথিবীর মধ্যে শুধুমাত্র এরকম কয়েক জিনিস ছিল যারা তাদের মোকাবেলা করতে পারতো, কিন্তু তারপরও তারা কিছুই করতে পারতেছিল না, কারণ তাদের হাত ডিভাইন লর কারণে বাধা ছিল, যে কারণে তারা পৃথিবীর কোনো কাজের মধ্যে ইন্টারফেয়ার করতে পারতো না। তাই তারা এই পৃথিবীকে বাঁচানোর জন্য তাদের যে মেসেঞ্জার আছে তাদেরকে পাঠাতে শুরু করে দেয়, আর তারা এই সকল যত ইভেল অ্যানিমেল ছিল তাদেরকে মেরে এখানে আটকে দেয়। কিন্তু 100 বছর আগে এখান থেকে একটা পাওয়ারফুল মনস্টার বের হয়ে যায়, যে কারণে সকল ইমমর্টালরা তার পিছনে চলে যায় তাকে ধরার জন্য। তারপরে তারা ওই মনস্টারকে যখন ধরে ফেলে তখন তারা মাউন্ট টায়ের ভিতরে তাকে আটকে দেয়, আর তার পরবর্তীতে তারা মাউন্ট টায়ের মধ্যে এই জাও স্টেট তৈরি করে ফেলে। এর সাথে তারা কিছু পাওয়ারফুল ট্রেজারের মাধ্যমে স্টেটটাকে প্রোটেক্ট করতে শুরু করে দেয়। এর মানে হলো এই সিটি আগে থেকেই তৈরি ছিল, এটা শুধু ডিসকভার করেছে তারা। তারপর সিম শিফটে আর আমাদেরকে প্রিন্সেস আর ওই মাস্টারকে দেখানো হয়, যেখানে প্রিন্সেসকে ওই মাস্টার বলতেছিল, তুমি যেহেতু সবকিছু জেনে গিয়েছো তাই তোমার এটাও জেনে রাখা উচিত, এখন তোমার পিছিয়ে আসা উচিত। এটা শুনে প্রিন্সেস বলে, তোমাকে শেখাতে হবে না আমার কি করতে হবে আর না করতে হবে, আমি জানি ওই প্রাণী অনেক বেশি পাওয়ারফুল, কিন্তু তারপরও আমি আমার সিদ্ধান্তে অটল। এটা শুনে মাস্টার বলে যে, তুমি কি তোমার মার বদলার কারণে আমাদের পুরো সিটিকেই এর মধ্যে লাগিয়ে দিতে চাইতেছো। এটা তুমি মনে রেখো, এই জাও স্টেটের যদি কোনো মাস্টারই না থাকে তাহলে ওই মনস্টারকেও আটকানোর কোনো সুযোগ থাকবে না আমাদের কাছে। তখনই ওই প্রিন্সেস আবারও বলে যে, আপনার এটা চিন্তা করতে হবে না, আমি জাও সিটির মধ্যে আবারও ফিরে যেতে চলেছি। এটা শুনেই সে তৎক্ষণাৎ ওই কোর মধ্যে ঝাঁপ দিয়ে দেয়। তখনই সেখানে একটা সার্ভেন্ট আসে আর সে বলে সেই জিনিসটা ওইখান থেকে গায়েব হয়ে গিয়েছে। ওইটা শুনে তো সে মাস্টারটা অনেক বেশি ভয় পেয়ে যায়। তারপর সিম শিফটের আমাদেরকে
নিংচেন আর শাওইকে দেখানো হয়, যেখানে নিংচেন বলতেছিল আচ্ছা তাই নাকি, এটাই তাহলে এই জাও স্টেটের টু স্টোরি। তখনই শাওই বলে আচ্ছা ব্রাদার, আমরা যে স্টোরি জানতে পারছি সে স্টোরি অনুযায়ী এই জাও স্টেটের নিচে একটা ক্রিয়েচার আছে, ওইটা যদি মুক্ত হয়ে যায় তাহলে সবার কি হবে। তখনই তারা দেখতে পায় তাদের সামনে দিয়ে একটা ফ্লাইং বোর্ড চলে যাচ্ছিল আর তার ভিতরে একটা সুন্দর মেয়ে ছিল। হ্যাঁ ভাই আমি জানি এটা দেখে তোমাদের মনেও লাড্ডু ফুটতেছে, কিন্তু লাভ নেই ভাই। তারপরে সিমে আমাদেরকে এখানকার বর্তমান কিংকে দেখানো যে ওই মেয়েটাকে দেখে তাকে স্বাগতম জানানোর জন্য এখানে চলে আসে, আর ওই মেয়েটার নাম হলো লুজিয়া, কিন্তু সবাই এখানে তাকে লু হং বলে ডাকতেছিল। তখনই সেখানে আমরা রেড বার্ডকেও দেখতে পাই, যেটা লুজিয়াও নোটিস করে ফেলে। তখনই সে তাড়াতাড়ি করে জেনারেল সং এর কাছে চলে যায় আর বলে ওই হন্টেড এরিয়ার মধ্যে নিয়ে যাওয়ার জন্য। আর এটা দেখার সাথে সাথে কিং এর পুটকি জেলা যায়। তখনই নিংচেন আর শাওইকে দেখানো, যেখানে নিংচেন বলতেছিল আমরা এখন যাকে দেখতে পেয়েছি সে হয়তো কোনো আউটসাইডার ইমমর্টাল মাস্টার হবে, যে এখানকার খোঁজ খবর নেওয়ার জন্য আসছে। তারপর সিমশিফটার আমাদেরকে বিজার্ডকে দেখানো হয়, সে একটা ব্যাম্বু দিয়ে তৈরি করা স্ক্রল পড়তেছিল। তখনই তার সার্ভেন্ট বলে জিয়ান্তিয়ান তো আমাদের সিটির মধ্যে নেই, তাহলে সে আমাদের সিটির মধ্যে কিভাবে ইন্টারফেয়ার করবে আমাদের ইচ্ছা ছাড়া। অন্যদিকে তারা এটাও জেনে গিয়েছিল যে কোনো বাইরের কান্ট্রি থেকে তাদের এখানে কোনো ইমমর্টাল বরে আসছে। এর সাথে বিজার্ড ওই দুইটা অ্যাসাসিনের কথাও জিজ্ঞেস করে, যেখানে ওই সার্ভেন্ট বলতে শুরু করতে তারা অলরেডি তাদের কাছে লেগে গিয়েছে। যখনই প্রিন্সেস সিটির বাইরে বেরোবে তার কিচ্ছা খতম করে দিবে তারা। তারপর সিমশিফটার আমাদেরকে প্রিন্সেসকে দেখানো যে এখনো পর্যন্ত সে কোর ভিতরেই ছিল, যদিও তার যে রাস্তাটা ছিল ওইটার মধ্যে অনেক বেশি ট্র্যাপ ছিল, কিন্তু তারপরও সে ট্র্যাপগুলোকে সে ফাঁকি দিয়ে কোনো না কোনো ভাবে এগিয়ে যায়। কিন্তু তখনই তার উপর একটা জায়ান্ট স্ট্যাচু অ্যাটাক করবে, কিন্তু সে ওইটাকে ওভারকাম করে ফেলে। তারপর সে একটা জায়গায় পৌঁছে যায় যে জায়গাটার মধ্যে চারদিকে লাল লাল হয়ে আসছিল। এর মধ্যে তার সামনে অনেক বড় একটা গেট ছিল যেটাও লাল হয়ে আসছিল। তার উপর ওই গেটের মধ্যে একটা স্পেলও লাগানো ছিল যাতে কোনো বাইরের কান্ট্রির কেউ এটার ভিতরে না যেতে পারে। কিন্তু ওয়ান ইয়ার ওই গেটের ভিতরে ঢুকে যায়। আসলে এটা ছিল ইম্পিরিয়াল সিটির ইন্টারনাল মানে আন্ডারগ্রাউন্ডের এলাকা। আমি বলে দিই ইম্পিরিয়াল সিটি হলো জাও সিটি। আর তারা যে মনস্টার বা ক্রিয়েচারের কথা বলতেছিল এতক্ষণ যাবৎ, সেই ক্রিয়েচারটা ছিল ওয়ান ইয়ারের সামনে এখন। এর সাথে প্রিন্সেসের প্রেজেন্স ফিল করার সাথে সাথে ওই মনস্টারটা তার দিকে তাকায় আর চোখ খুলে। তখনই সে তার পাস্টের কথা মনে করে আর বলে আচ্ছা তুমি কি সে পেচিটা না? এটা শুনে প্রিন্সেসে বলে হ্যাঁ আমি সে, অনেকদিন পরে দেখা হলো তোমার সাথে। তখনই ওই মনস্টার অনেক বেশি রেগেছে, কারণ সে এখানে অনেক দিন যাবৎ ট্রেপ ছিল। এর সাথে তখনই প্রিন্সেস তার মার কথা জিজ্ঞেস করে, এটা জিজ্ঞেস করার সাথে সাথে ওই মনস্টার আরো বেশি রেগে যায় আর সে তার হাতের মধ্যে লাগা যতগুলো শিকল ছিল সবগুলো ভাঙার চেষ্টা করে, কিন্তু সেখানে থাকা যতগুলো ট্র্যাপ ছিল মানে ট্রেজার ছিল সবগুলো অ্যাক্টিভেট হয়ে যায়। এই কারণে তখনই ওই মনস্টার আরো অনেক বেশি রেগে যায় আর বলে তোমার মাকে মারার পিছনে আমার কোনো হাতই ছিল না, কিন্তু তারপর আমি যদি তোমার কথা বলি তাহলে তুমি তোমার মার মতো কখনোই পাওয়ারফুল হতে পারবে না, তুমি যদি তোমার সারা জীবনও প্র্যাকটিস করতে লাগিয়ে দাও কিন্তু তারপরেও না। এটা শুনে প্রিন্সেস বলে আচ্ছা তুমি এখনো পর্যন্ত এটাই বুঝতে পারোনি আমি এখানে কেন আসছি। এটা শুনে ওই মনস্টার বলতে শুরু করে দেয় তোমার কি মনে হয় তুমি আমাকে কন্ট্রোল করতে পারবে, এটা তুমি ভুলে যাও। এটা বলে ওই মনস্টার তার চোখ বন্ধ করতে শুরু করে দেয়। এটা শুনে ওই প্রিন্সেস তখনই বলে আমি তোমাকে কন্ট্রোল করতে না, আমি তোমাকে এখান থেকে মুক্ত করার জন্য আসছি। এটা শুনে তো ওই মনস্টার বা নাইনটেল যাই হোক না কেন সে তার ডেমনিক অনা রিলিজ করতে শুরু করে দেয়, যেটা আপাতত প্রিন্সেস তার রেড আমব্রেলার সাহায্যে আটকে ফেলে। তখনই সেখানে থাকা সকল ট্রেজার অ্যাক্টিভেট হয়ে যায়, যে কারণে ওই মনস্টারের পাওয়ার সাপ্রেস হয়ে যায়। তখনই ওই মনস্টার বলতে শুরু করে দেয় তুমি আমার সম্পর্কে জানো আমি কে, তুমি আমাকে মুক্ত করার জন্য বলতেছ। এটা শুনে প্রিন্সেস বলে এতে কোনো কিছু আসে যায় না যে তুমি কে আর তুমি কি, আমি শুধু এতটুকু জানি তুমি এরকম একটা মনস্টার যে যদি এখান থেকে মুক্ত হতে চায় তাহলে আমার সাহায্য ছাড়া সে কখনোই এখান থেকে মুক্ত হতে পারবে না। তখনই ওই মনস্টার বলতে শুরু করে তুমি জানো আমি কে, আমি হলাম সেই মেসেঞ্জার যাকে গডরা নিজেরা এখানে পাঠিয়েছিল, যাকে তোমরা এখানে আটকে রেখেছো। এটার উত্তরে প্রিন্সেস আবারও বলতে শুরু করে এখানে যে 6 সোল প্যালেস আছে সেটার মধ্যে তোমার 6টা সোলকে আটকে রাখা হয়েছে, তুমি চাইলে আমি এই মুহূর্তে তোমার একটা সোলকে মুক্ত করতে পারি। এটা শুনে তো ওই মনস্টারের মনে লাড্ডু ফুটতে থাকে। তখনই ওই মনস্টার বলে আচ্ছা তার মানে তোমার কাছে ওই সব সোলের চাবি আছে তাহলে। এটা শুনে প্রিন্সেসও এগ্রি করে আর বলে আমার কাছে এই মুহূর্তে 4টা চাবি আছে। তখনই ওই মনস্টার বলে আচ্ছা তুমি কি জানো আমি কে, আমি হলাম সেই জিত যাকে যদি তুমি একবার মুক্ত করে দাও তাহলে আমি এই পুরো এলাকার নানের খালি করে দিব নিমিষেই। এটা শুনে প্রিন্সেস বলে কিন্তু আফসোস সে এখনো পর্যন্ত এখানে আটকে আছে। এটা শুনে ওই মনস্টার আবারও বলে কিন্তু তারপর আমি যদি এখান থেকে মুক্ত হয়ে যাই, যদি আমার একটা সোলও মুক্ত হয়ে যায় তারপরে আমি আমার নিজের সোলগুলো নিজে থেকেই মুক্ত করে ফেলবো। তখনই ওই মনস্টার বলতে শুরু করতে আচ্ছা তাহলে তুমি আমাকে মুক্ত করতে কেন চাইতেছো। এটা শুনে প্রিন্সেস বলে আমি তোমার পাওয়ার ইউজ করতে চাই, আমি আমার প্রতিশোধের জন্য। আর এটা বলার সাথে সাথে আমাদের আজকের এপিসোড এখানে শেষ হয়ে যায়। চলো বন্ধুরা আজকে সবাই চলে যাও নাকির শস্যের তেল দিয়ে ঘুমো, কালকে আবার এপিসোড আসবে।